বাংলায় সেই সময় চলছে অগ্নিযুগ এবং নাগপুর থেকে কলকাতায় ডাক্তারি পড়তে আসলেন একজন যুবক। নাম কেশবরাম বলরাম হেগড়েওয়ার। বাংলায় এসে তিনি জানতে পারলেন এখানের অনুশীলন সমিতির কথা, একটি সংগঠন যারা দেশ স্বাধীন করার ব্রত নিয়েছে, এবং তাদের মন্ত্র হল রামায়ণের সেই বিখ্যাত উক্তি, জননী জন্মভূমিশ্চ স্বর্গতপি গরীয়সী, অর্থাৎ দেশমাতৃকা স্বর্গের থেকেও সেরা। লোকমান্য তিলকের পথ অনুসরণ করে সেই যুবক হেগড়েওয়ার কংগ্রেসে যোগদান করলেন। কিন্তু গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস খিলাফত আন্দোলনে যোগদান করলে ডক্টর হেগড়েওয়ার সেটি মেনে নিতে পারেননি, কারণ তার মনে হয়েছিল ভারতের স্বাধীনতার সঙ্গে মুসলিম জগতের খলিফার কোনো সম্পর্ক নেই। তার মনে হয় হিন্দুদেরও নিজস্ব একটি সংগঠন থাকা উচিত যারা হিন্দুদের স্বার্থে কাজ করবে। 1925 সালের 27শে সেপ্টেম্বর বিজয়া দশমীর দিন তিনি একটি সংগঠন তৈরি করেন যার নাম দেন সংঘ। এক বছর পরে 1926 সালে সংগঠনটির নতুন নাম হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। বলা হয় আরএসএসের প্রথম সভায় ডক্টর হেগড়েওয়ারের বক্তৃতা শুনতে মোটে 4 জন আসেন, কিন্তু ধীরে ধীরে বহু মানুষ যুক্ত হতে থাকেন। বর্তমানে এটি পৃথিবীর সবথেকে বড় ভলেন্টিয়ারি মিশনারি অর্গানাইজেশন, যার সক্রিয় সদস্য সংখ্যা প্রায় 40 লাখ এবং সারা ভারতে প্রায় 88,000 শাখায় প্রত্যেক দিন সভা বসে, যেখানে শরীরচর্চা ও বিভিন্ন আদর্শগত বিষয় নিয়ে আলোচনা হয়। সংগঠনটির মধ্যে বিভিন্ন পদ গঠন করা রয়েছে যা কঠোর নিয়মের অধীন। খাতায় কলমে না হলেও বিভিন্ন ক্ষেত্রে আরএসএসের বহু শাখা সংগঠন কাজ করে চলেছে এই দেশে, যার মধ্যে অন্যতম হল বিজেপি। যদিও খাতায় কলমে আরএসএস কোথাও এই কথা বলে না। 1930 সালের পর থেকে ভারতের উত্তর অংশে আরএসএসের প্রভাব বাড়তে থাকে। 1947 সালে ভারতের স্বাধীনতা আসে পার্টিশন বা দেশভাগের মাধ্যমে। এই সময় হিন্দু শরণার্থীদের হয়ে আরএসএস বিভিন্ন কাজ করতে থাকে, কিন্তু 1948 সালে আরএসএসকে প্রথমবার ব্যান করা হয়, কারণ মহাত্মা গান্ধী হত্যাকারী নাথুরাম গডসে ছিলেন একজন আরএসএস কর্মী। তবে 1949 সালে আরএসএসের ওপর থেকে ব্যান তুলে নেওয়া হয়। শর্ত ছিল তাদেরকে ভারতের তিরঙ্গা পতাকা ও সংবিধানকে মানতে হবে, কারণ শুরুতে আরএসএস তিরঙ্গা পতাকা মানতে চায়নি। তাদের কাছে গেরুয়া পতাকা হলো সর্বোচ্চ সম্মানীয়। যদিও 2002 সালের পর থেকে সংগঠনে গেরুয়া পতাকা ও জাতীয় পতাকা তিরঙ্গা একসাথেই প্রদর্শিত হয়। গান্ধীজিকে হত্যা নিয়ে জাস্টিস কাপুর কমিশন পরবর্তীকালে জানিয়ে দেয় যে হত্যাকারীরা আরএসএস কর্মী হলেও সংগঠনটির কোনো সরাসরি যোগদান ছিল না এই হত্যাকাণ্ডে। এই ঘটনার পরেই সংগঠনের মধ্যে রাজনীতিতে আসার একটি তাগিদ বোঝা যায়, এবং সেই সময়ের আরএসএস প্রধান এম.এস. গোলওয়ালকার যোগাযোগ করেন শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে, যিনি হিন্দু মহাসভার একজন নেতা ছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির রাজনৈতিক দলের নাম ছিল ভারতীয় জনসংঘ। দলটি 1967 সালের মধ্যে লোকসভায় প্রায় 35টি সিট জিতে ফেলেছিল। এর মধ্যে আরএসএসও নিজেদের বিভিন্ন সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছিল গোটা দেশ জুড়ে। 1962 যুদ্ধ চলাকালীন আরএসএস বিভিন্নভাবে ভারত সরকারকে সাহায্য করে, যার ফলে 1963 সালের রিপাবলিক ডে প্যারেডে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আরএসএসকে আমন্ত্রণ জানান ওই প্যারেডে অংশগ্রহণ করার জন্য। এর পরের বছর 1964 সালে তৈরি হয় বিশ্ব হিন্দু পরিষদ। তবে ইন্দিরা গান্ধীর সময়ে 1975 সালের এমার্জেন্সি পিরিয়ডে আবার আরএসএসকে ব্যান করা হয়, কারণ জেপি নারায়ণ আন্দোলনে আরএসএস ইন্দিরা গান্ধীর বিরোধিতা করেছিল। এই ঘটনার পরে ভারতীয় জনসংঘ ও অন্যান্য বিভিন্ন বিরোধী দলগুলি মিলে একটি রাজনৈতিক দল গঠন করে, যার নাম হয় জনতা পার্টি। এই জনতা পার্টি ভোটে জিতে আসলে 1977 সালে আরএসএসের ওপর থেকে ব্যান তুলে নেওয়া হয়। কিন্তু জনতা পার্টির মধ্যে একটি সমস্যা দেখা যায়। দলের বহু নেতা পার্টির কাজও করছিলেন, আবার আরএসএসের সক্রিয় সদস্যও ছিলেন। এই নিয়ে তীব্র মনোমালিন্য দেখা গেলে
জনতা পার্টি ভেঙে তৈরি হয় ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি ভারতীয় জনসংঘের সদস্যরা সবাই এই নতুন দলের সদস্য হন। এইভাবেই ভারতের রাজনীতিতে পথ চলা শুরু হয় বিজেপি, এবং আরএসএস এর প্রভাব পরবর্তীকালে দেশীয় রাজনীতিতে ধীরে ধীরে বাড়তে থাকে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।